Hello everyone. Assalamu alaikum. Welcome to Easy to Grow Education. আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা বিজ্ঞান অনুসন্ধানী পাঠ নবম শ্রেণীর অধ্যায় 11, যা কিনা মানব শরীরের তন্ত্র নিয়ে আলোচনা করা হয়েছে, যে অধ্যায়ে সেটা নিয়ে আলোচনা করছিলাম আমরা। আমরা এই অধ্যায়টা অলরেডি আলোচনা শুরু করে ফেলেছি এবং কয়েকটা টপিক কমপ্লিটও করেছি। তো আমরা এখন পরবর্তী যে টপিকগুলো রয়েছে সেগুলোতে এখন মুভ করব। এখানে যে বিভিন্ন ধরনের রক্তকণিকা দেওয়া হয়েছে সেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথমত অণুচক্রিকা। এটা হচ্ছে এর মূল কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এরপরে আসতে হচ্ছে শ্বেত রক্তকণিকা। এটা হচ্ছে আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা আর কি বৃদ্ধিতে সহায়তা করে, অথবা এটা হচ্ছে আমাদের দেহে একজন ফাইটারের মতো কাজ করে। যখন কোনো ধরনের অসুখ বিসুখ বা আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়, সেটা সেটা ব্যালেন্স করে নেয় এই শুধু রক্তকণিকা। এরপরে আছে হচ্ছে রক্তরস, এবং এরপরে আছে হচ্ছে লোহিত রক্তকণিকা। এই যে তোমরা যেটা নিচে দেখতে পাচ্ছ, লোহিত রক্তকণিকাটা এখানে লাল করে দেখানো হয়েছে। এই লোহিত রক্তকণিকা লাল হওয়ার মূল কারণ হচ্ছে এখানে হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ রয়েছে। রক্তেরও কিন্তু কিছু উপাদান রয়েছে। এখানে যেমন তোমাকে যদি এক লাইনে প্রশ্ন করা হয় যে রক্ত কি, তুমি যেমন বলতে পারো, এখানে যেটা দেখলা আর কি, রক্ত হচ্ছে একটা অস্বচ্ছ মৃদু ক্ষারীয় এবং লবণাক্ত তরল পদার্থ। তুমি আবার এই উত্তরটাও দিতে পারবা যে রক্ত এক ধরনের তরল যোজক কলা। এটি রক্তরস এবং কয়েক ধরনের রক্তকণিকা দিয়ে গঠিত। কয়েক ধরনের রক্তকণিকার মধ্যে অণুচক্রিকা, শ্বেত রক্তকণিকা, রক্তরস, লোহিত রক্তকণিকা উল্লেখযোগ্য। তাহলে আসো এখন দেখি রক্তরস বা প্লাজমা আসলে কি। রক্তের বর্ণহীন তরল অংশকে রক্তরস বলা হয়। সাধারণত রক্তের শতকরা প্রায় 90 ভাগই হচ্ছে রক্তরস। রক্তরসের প্রধান উপাদান হলো পানি। এছাড়া বাকি অংশে যে পদার্থগুলো থাকে সেগুলোর মধ্যে থাকে হচ্ছে প্রোটিন, গ্লুকোজ, ক্ষুদ্র ক্ষুদ্র চর্বি কণা, খনিজ লবণ, ভিটামিন, হরমোন, অ্যান্টিবডি, বর্জ্য পদার্থ হিসেবে। এছাড়া বর্জ্য পদার্থ হিসেবে থাকে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, ইউরিয়া, ইউরিক অ্যাসিড। আমরা খাদ্য হিসেবে যা গ্রহণ করি তা বিপাকতন্ত্রের হয়ে অন্ত্রের গাত্রে শোষিত হয় এবং রক্তরসে মিশে দেহের সর্বত্র সঞ্চালিত হয়। এভাবে দেহকোষগুলো পুষ্টিকর দ্রব্যাদি গ্রহণ করে এবং দেহের পুষ্টি সাধন এবং ক্ষয় পূরণ করে। আমরা স্বাভাবিকভাবে খালি চোখে কিন্তু যখন রক্ত দেখি, আমাদেরকে কিন্তু এটা একদম মানে পানির মতো মনে হয় না, একটু ঠিক মনে হয়। তো এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা রক্ত রসের পরিমাণটা বেশি থাকে, কিন্তু তার সাথেও আরো অন্যান্য জিনিসও সেখানে মিশ্রিত থাকে। কিন্তু রক্তের প্রায় 90 ভাগই হচ্ছে আসলে রক্তরস থাকে। এরপরে হচ্ছে রক্তকণিকা গুলোর মধ্যে থাকে হচ্ছে 3 ধরনের রক্তকণিকা। সেটা হচ্ছে রেড ব্লাড কর্পাসেল, হোয়াইট ব্লাড কর্পাসেল এবং ব্লাড ব্লাড প্লাটিলেটস। সেটা হচ্ছে মানে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অণুচক্রিকা। যদিও এগুলো সবই কোষ, তবে রক্তের প্লাজমার মধ্যে ভাসমান কণার সঙ্গে তুলনা করে এদেরকে অনেক দিন আগে রক্তকণিকা নাম দেয়া হয়েছিল। সেটা এখনো সেই নামেই প্রচলিত। রক্ত রসের যে বিষয়টা, সেটা হচ্ছে এটাকে বর্ণহীন মানে অংশটাকে বলা হচ্ছে, কিন্তু আমরা কিন্তু যখন রক্তকে দেখি এটা কিন্তু আলটিমেটলি লালই দেখি। এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ রক্ত রস, মূলত রক্তকে একটা সেন্ট্রিফিউগাল মেশিনে মানে কয়েক হাজার বার খুবই স্পিডে ঘোরানোর ফলে এই রক্তরস এবং রক্তের যে আলাদা বাকি উপাদানগুলো রয়েছে সেগুলো আলাদা করে বিজ্ঞানীরা এটাকে আইডেন্টিফাই করতে পেরেছিলেন। এক্সাক্ট অ্যামাউন্টটা আমার এখন এই মুহূর্তে আসলে মনে নাই। তো আমরা যে রক্তকণিকা তিনটা দেখলাম, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অণুচক্রিকা, এগুলো আসলে কাজ কি আমি এক লাইনে সহজে তোমাদেরকে বলেছিলাম। এখন একটু বিস্তারিত দেখি।
যে মানবদেহে যে 3 ধরনের রক্তকণিকা রয়েছে তার মধ্যে লোহিত রক্তকণিকার সংখ্যা থাকে হচ্ছে সবচেয়ে বেশি। আমি তোমাদের একটু আগে যে চিত্রটা দেখালাম সেখানে দেখবা লাল লাল অনেকগুলো আর কি বড় ছোট গোল গোল কিছু একটা দেখতে পাচ্ছিলা। এটা দিয়ে বোঝানো হয়েছে যে এখানে লোহিত রক্তকণিকার সংখ্যাটা রক্তের মধ্যে বেশি পরিমাণে থাকে, যার ফলে আমরা আসলে রক্তটাকে আলটিমেটলি বর্ণহীন না দেখে লালই দেখি। লাল অস্থিমজ্জায় লোহিত রক্তকণিকা তৈরি হয় আহ এবং এর গড় আয়ু হচ্ছে 120 দিন। মানুষের লোহিত রক্তকণিকার মধ্যে কোনো প্রকার কোনো নিউক্লিয়াস থাকে না এবং দেখতে অনেকটা এটা দ্বি অবতল বৃত্তের মতো হয়। একজন পূর্ণবয়স্ক ব্যক্তির রক্তের লোহিত রক্তকণিকার সংখ্যা প্রায় প্রতি কিউবিক মিলিমিটারে থাকে হচ্ছে 50 লক্ষ, এবং সংখ্যায় এটা শ্বেত রক্তকণিকার চেয়ে প্রায় 500 গুণ বেশি। মানে সবচেয়ে বেশি বলতে এটা আরেকটার সাথে কম্পেয়ার করলে শ্বেত রক্তকণিকার সাথে হচ্ছে 500 গুণ বেশি। এবং পুরুষ এবং মহিলার দেহে মানে এটার কিছুটা তারতম্য রয়েছে। পুরুষের তুলনায় মহিলাদের রক্তের লোহিত রক্তকণিকা একটু কম থাকে। তুলনামূলকভাবে শিশুদের দেহে লোহিত রক্তকণিকার পরিমাণ অনেক বেশি থাকে এবং আমাদের জীবনের প্রতি মুহূর্তে লোহিত রক্তকণিকা ধ্বংস হয়, আবার সমপরিমাণে সৃষ্টিও হয়। লোহিত রক্তকণিকা শ্বাসকার্যে অক্সিজেন পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এরা হিমোগ্লোবিন মানে এর মধ্যে যে হিমোগ্লোবিন নামক পদার্থ রয়েছে সেটার কারণে কিন্তু রক্ত লালও দেখায়, প্লাস এই হিমোগ্লোবিন আবার অক্সিজেন পরিবহনে কিন্তু সাহায্য করে থাকে। হিমোগ্লোবিন এক ধরনের রঞ্জক পদার্থ। লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন উপস্থিতির কারণে রক্ত লাল দেখায়, যা আমি তোমাদেরকে এখনই বললাম। এখানে এটাই বলা আছে যে এই রক্তে উপযুক্ত পরিমাণ যদি হিমোগ্লোবিন না থাকে তাহলেই কিন্তু রক্ত স্বল্পতা, রক্ত শূন্যতা বা যেটাকে অ্যানিমিয়া বলে সেটা সেই রোগটা হয় আর কি। এরপরে আছে আরেকটা গুরুত্বপূর্ণ রক্তকণিকা, সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট বা হোয়াইট ব্লাড সেল, ডাব্লিউবিসিও বলা হয় এটাকে। শ্বেত রক্তকণিকা হচ্ছে এটা হিমোগ্লোবিন বিহীন, তার মানে এটার মধ্যে কোনো মানে এটা দেখতে লাল হবে না এবং নিউক্লিয়াস যুক্ত। আমরা কিন্তু দেখছিলাম লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস মুক্ত, মানে কোনো নিউক্লিয়াস নাই, কিন্তু শ্বেত রক্তকণিকার মধ্যে নিউক্লিয়াস আছে এবং এটা একটা বেশ বড় আকারের কোষ। হিমোগ্লোবিন না থাকার কারণে এদের আর কি শ্বেত রক্তকণিকা বলে। এবং শ্বেত রক্তকণিকার মধ্যে কিন্তু আবার ডিএনএ থাকে। শ্বেত রক্তকণিকার সংখ্যা আরবিসি মানে রেড ব্লাড সেলের থেকে অনেক কম, কারণ আমরা দেখছিলাম যে রেড ব্লাড সেল প্রায় শ্বেত রক্তকণিকার থেকে 500 গুণ বেশি। তো এটা হচ্ছে অনেক কম এবং এর কোনো নির্দিষ্ট আকার নাই। এরা অ্যামিবার মতো দেহের আকার পরিবর্তন করে এবং ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় এগুলো জীবাণু ধ্বংস করে। এটা একটা খুবই কমন প্রশ্ন যে শ্বেত রক্তকণিকা কোন প্রক্রিয়ায় কিভাবে জীবাণুকে ধ্বংস করে। এর উত্তর হলো এই যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় এগুলো জীবাণুকে ভক্ষণ করে বা এখানে বলা আছে ধ্বংস করে। এবং এই শ্বেত রক্তকণিকাগুলো রক্তরসের মধ্যে দিয়ে নিজেরাই চলাচল করতে পারে এবং রক্ত জালিকার প্রাচীর ভেদ করে টিস্যুর মধ্যে প্রবেশ করতে পারে। শ্বেত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে 1 থেকে 15 দিন, যেখানে আমরা দেখছিলাম যে আরবিসির গড় আয়ু হচ্ছে 120 দিন। এবং দেহের বাইরে জীবাণু দ্বারা আক্রান্ত হলে দ্রুত শ্বেত রক্তকণিকার সংখ্যার বৃদ্ধি ঘটে এবং মানব দেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে 4 থেকে 10 হাজার শ্বেত রক্তকণিকা থাকে এবং অসুস্থ মানব দেহে এর সংখ্যা বেড়ে যায়। তাহলে তোমাদের মনে একটা কমন প্রশ্ন আসতে পারে যে অসুস্থ মানব দেহে এর সংখ্যা বেড়ে যায়, তার কারণ কি? এর কারণ হচ্ছে অসুস্থ মানব দেহে যখন একটা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় সাধারণত তখনই মানুষটা অসুস্থ হয়। এবং শ্বেত রক্তকণিকা আমি যেটা বলেছিলাম তোমাদের যে ফাইটারের মতো কাজ করে এবং সে হচ্ছে শরীরের যে ক্ষতিকারক জীবাণু রয়েছে তার সাথে ফাইট করে এবং আলটিমেটলি সে জীবাণুটাকে ধ্বংস করে দিয়ে আমাদের শরীরকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে সাহায্য করে। এখানে একটা চিত্র দেয়া আছে যে শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণুকে ধ্বংস করতেছে। প্রথমত একটা জীবাণু, সে সেই জীবাণুটাকে তার মানে শ্বেত রক্তকণিকা যেহেতু তার আকার পরিবর্তন করতে পারে, সে এমন ভাবে তার আকার পরিবর্তন করতেছে যে জীবাণুটাকে তার বলা যায় যে পেটের মধ্যে এভাবে আর কি নিয়ে নিচ্ছে এবং আলটিমেটলি সে পুরাটাকে কভার করে ফেলতেছে জীবাণুটাকে, তারপরে সে ইন্টারনালি সেটাকে ধ্বংস করে দিয়ে
সেই জীবাণুটাকে আমাদের শরীর থেকে সরিয়ে ফেলছে এবং আমাদের রোগাক্রান্ত হওয়া থেকে পরিত্রাণ পেতে সহায়তা করতেছে। এরপরে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ আহ আহ, রক্তকণিকা হচ্ছে, সেটা হচ্ছে অণুচক্রিকা। অণুচক্রিকা কেমন? অণুচক্রিকা হচ্ছে দেখতে গোলাকার, ডিম্বাকার অথবা রড আকারের হতে পারে। এদের সাইটোপ্লাজম হচ্ছে দানাদার এবং সাইটোপ্লাজমে কোষ, অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া, গোলগি বস্তু থাকে, কিন্তু এটার মধ্যেও নিউক্লিয়াস থাকে না। তাহলে আমরা শুধুমাত্র নিউক্লিয়াস পাইছি হচ্ছে শ্বেত রক্তকণিকার মধ্যে, লোহিত রক্তকণিকার মধ্যেও হচ্ছে নিউক্লিয়াস নাই, আবার অণুচক্রিকার মধ্যেও কিন্তু নিউক্লিয়াস নাই। অণুচক্রিকা গুলোর গড় আয়ু হচ্ছে 5 থেকে 10 দিন, মানে গড় আয়ু আস্তে আস্তে কমতেছে। আরবিসি সবচেয়ে বেশি ছিল, এরপরে আছে শ্বেত রক্তকণিকা যার ছিল 1 থেকে 15 দিন, অণুচক্রিকার আরো কম, 5 থেকে 10 দিন। পরিণত মানব দেহে প্রতি ঘন মিলিমিটারে রক্তে অণুচক্রিকার সংখ্যা হচ্ছে প্রায় 2.5 লাখ। আর মানে হোয়াইট ব্লাড সেলের ছিল হচ্ছে 4 থেকে 10 হাজার। এই সংখ্যাগুলো তোমরা একটু লক্ষ্য করবে। এবং অণুচক্রিকা এবং তার আকার পরিবর্তনের এখানে একটা কিছু চিত্র দেয়া আছে। অণুচক্রিকার গুলোর প্রধান কাজ কি? প্রধান কাজ হচ্ছে যেটা রক্ত জমাট বাঁধতে হচ্ছে সাহায্য করে, এবং যখন কোনো রক্তবাহিকা বা টিস্যু আঘাতপ্রাপ্ত হয়ে কেটে যায় তখন সেখানকার অণুচক্রিকা গুলো সক্রিয় হয়ে ওঠে, অনিয়মিত আকার ধারণ করে, এই যে যেটা তোমরা চিত্রতে দেখতে পারতেছো, এবং ক্ষত স্থানে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে, রক্তক্ষরণ বন্ধ করে দেয়। রক্তে উপযুক্ত পরিমাণ অণুচক্রিকা না থাকে রক্তপাত সহজে বন্ধ হয় না। সাধারণত অণুচক্রিকা গুলো যখন তোমার শরীরের কোনো অংশ আঘাতপ্রাপ্ত হচ্ছে না, আঘাতপ্রাপ্ত হচ্ছে না, ততক্ষণ কিন্তু সে নিষ্ক্রিয় অবস্থায় আছে। কিন্তু যখনই তোমার শরীরের কোনো অংশ কেটে গেছে বা আঘাতপ্রাপ্ত হয়েছে, সেখানে রক্তক্ষরণ হচ্ছে, তখন অণুচক্রিকা গুলো সক্রিয় হয়ে ওঠে এবং সেগুলো তার স্বাভাবিক যে আকার আছে সেগুলা থেকে সে অস্বাভাবিক আকার ধারণ করতে থাকে, এবং সে হচ্ছে যে ব্লাড সার্কুলেশনের যে জায়গাটা সেখানে এসে জমাট বাঁধতে শুরু করে, এবং ফলে ক্ষত স্থানের যে রক্তটা আছে সেটা হচ্ছে জমাট বেঁধে গিয়ে রক্তক্ষরণটা নিয়ন্ত্রিত হয়। সো এই যদি আমাদের শরীরের মধ্যে অণুচক্রিকার পরিমাণ প্রায় 2.5 লক্ষ, এখন এর থেকে যদি আমাদের দেহে অণুচক্রিকার পরিমাণ কম থাকে তাহলে কিন্তু যদি শরীর কোথাও কেটে যায় বা কোনো আঘাতপ্রাপ্ত হয় তখন রক্তপাত সহজে বন্ধ হতে চায় না। রক্ত কি? রক্ত মূলত মানে তার উপাদান কি কি, তার কণিকা কি কি, এগুলো নিয়ে আমরা তখন আলোচনা করলাম, এবং রক্তের কিছু স্পেসিফিক কাজ আছে, এখন আমরা সেগুলা নিয়ে আলোচনা করব। তো এখন আমরা রক্তের যে কাজগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। রক্তে হচ্ছে দেহের একটা গুরুত্বপূর্ণ উপাদান, এবং এর হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, যেমন হচ্ছে প্রথমত অক্সিজেন পরিবহন, কার্বন ডাই অক্সাইডের অপসারণ, খাদ্যসার পরিবহন, তাপের সমতা রক্ষা করা, বর্জ্য পদার্থ নিষ্কাশন করা, হরমোন পরিবহন করা, রোগ প্রতিরোধ করা, রক্ত জমাট বাঁধা, এ ধরনের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কাজ আছে। তার মধ্যে প্রথমত যদি আমি বলি অক্সিজেন পরিবহন, আমরা কিন্তু যে 3 ধরনের রক্তকণিকা গুলো দেখলাম তার মধ্যে লোহিত রক্তকণিকা হচ্ছে অক্সিজেন পরিবহন করে কোষের মধ্যে। তাহলে এটাও কিন্তু একটা রক্তের স্পেসিফিক কাজ যে লোহিত রক্তকণিকা কোষে অক্সিজেন পরিবহন করতেছে। কার্বন ডাই অক্সাইড অপসারণ, রাসায়নিক বিক্রিয়ার ফলে কোষগুলোতে যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় তার রক্ত রস এবং লোহিত রক্তকণিকার সমন্বয়ে সংগ্রহ করে ফুসফুস থেকে নিয়ে আসে এবং সেগুলো নিঃশ্বাসের সঙ্গে দেহের বাইরে বের করে দেয়। খাদ্যসার পরিবহন, এখানে হচ্ছে রক্তরস, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, চর্বি কণা ইত্যাদি কোষে সরবরাহ করে থাকে। তাপের সমতা রক্ষা, আমাদের দেহের মধ্যে অনবরত দহন ক্রিয়া সম্পাদিত হচ্ছে, এতে করে বিভিন্ন অঙ্গে
বিভিন্ন মাত্রার তাপ সৃষ্টি হয় এবং রক্তের মাধ্যমে আমাদের দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে। এভাবে দেহের সর্বত্র তাপের সমতা রক্ষা করা হয়। এরপরে আসি হচ্ছে বর্জ্য পদার্থ নিষ্কাশন। রক্ত দেহের জন্য ক্ষতিকর বর্জ্য পদার্থ বহন করে এবং বিভিন্ন অঙ্গের মাধ্যমে সেসব ইউরিক অ্যাসিড এবং কার্বন ডাই অক্সাইড হিসেবে নিঃসরণ করে থাকে। হরমোন পরিবহন। হরমোন সরাসরি রক্তে মিশে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অঙ্গে সঞ্চালিত হয়। কারণ আমরা অলরেডি জানি যে এই হরমোনগুলোর পরিবহনের জন্য কিন্তু আলাদা কোনো রাস্তা বা নালী আমাদের শরীরের মধ্যে নাই। এটা হচ্ছে রক্তনালীর মাধ্যমেই বিভিন্ন শরীরের অঙ্গে পরিবাহিত হয় এবং এটা হচ্ছে রক্তের সাথে হরমোনটা সরাসরি মিশে বিভিন্ন অঙ্গে সঞ্চালিত হচ্ছে এবং বিভিন্ন জৈবিক কাজে এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও রক্ত হচ্ছে রোগ প্রতিরোধ করতেও অনেক বেশি সাহায্য করে, যেটা কিনা মূলত শ্বেত রক্তকণিকা সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় দেহকে জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে। অ্যান্টিবডি ও অ্যান্টিজেন উৎপাদনের মাধ্যমে রক্তে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। রক্ত জমাট বাঁধা। দেহের কোনো অংশে কেটে গেলে অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং দেহের রক্তক্ষরণ বন্ধ করে। এই যে রক্ত রস, তারপরে হচ্ছে রক্তের তিনটা কণিকা, এগুলোর কাজ তো আমরা অলরেডি জানি যে এগুলো হচ্ছে রক্তের স্পেসিফিক কণিকা হলো এর বা উপাদান হলো এর এই কাজ রয়েছে। এছাড়াও কিন্তু আমরা এখন জানলাম যে হচ্ছে রক্ত অক্সিজেন পরিবহন করে, কার্বন ডাই অক্সাইড অপসারণ করে, খাদ্যসার পরিবহন করে, তাপের সমতা রক্ষা করে এবং বর্জ্য পদার্থ নিষ্কাশন করে। এছাড়াও এর আগে দেখেছিলাম যে হরমোন পরিবহন করে। সরি, এখন আমরা যে বলছি আহ রক্ত নালীর মাধ্যমে এই হরমোন গুলা পরিবাহিত হচ্ছে, এর কোনো আলাদা রাস্তা নাই বা নালী নাই, তাহলে আমাদের এই রক্তনালী সম্পর্কে তো একটা ক্লিয়ার ধারণা থাকা দরকার। এখন আমরা এই রক্তনালী নিয়ে আলোচনা করব। এখানে একটা চিত্র দেয়া আছে, এই চিত্রে তোমরা দেখতে পারতেছো যে বিভিন্ন ধরনের রক্তবাহিকা এখানে আছে, যেমন ধমনী, কৈশিক জালিকা এবং শিরা। যেসব নালীর ভেতর দিয়ে রক্ত প্রবাহিত হয় তাকে রক্তনালী বলে এবং এসব নালী পথে হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে রক্ত বাহিত হয় এবং দেহের আবার বিভিন্ন অংশ থেকে সেই রক্তগুলো হৃৎপিণ্ডে ফিরে আসে। এই ঘটনাটা কিন্তু ঘটে জাস্ট 1 মিনিট বা তারও খুব কম সময়ে এবং এই রক্তনালীগুলোকে তাদের গঠন, আকৃতি এবং কাজের ভিত্তিতে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো হচ্ছে ধমনী, শিরা এবং কৈশিক জালিকা। তাহলে এই যে আমরা গঠন, আকৃতি এবং কাজের ভিত্তিতে রক্তনালীগুলোকে 3 ভাগে ভাগ করলাম, তার মধ্যে প্রথমেই আছে হচ্ছে ধমনী বা যেটাকে আর্টারি বলা হয়। এই ধমনী হচ্ছে যেসব রক্তনালীর ভেতর দিয়ে হৃৎপিণ্ড থেকে সারা দেহে রক্তবাহিত হয়, সেটাই হচ্ছে ধমনী। এই একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে যে রক্তনালিকার ভেতর দিয়ে হৃৎপিণ্ড থেকে সারা দেহে রক্তবাহিত হচ্ছে নাকি সারা দেহ থেকে হৃৎপিণ্ডে আসতেছে, এইটার উপরে ভিত্তি করেই কিন্তু মূলত আমরা এগুলোকে খুবই ইজিলি আইডেন্টিফাই করতে পারি যে কোনটা ধমনী, কোনটা শিরা আর কোনটা হচ্ছে কৈশিক জালিকা। তো প্রথমত ধমনী কি করে, সে হচ্ছে হৃৎপিণ্ড থেকে রক্তটা সারা দেহে বাহিত করে। এবং এখানে একটা হচ্ছে মানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ফুসফুসীয় যে ধমনীটা আছে, এইটা ছাড়া অন্য সব ধমনী আবার কি করে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে। ফুসফুসীয় ধমনীর বেলায় হৃৎপিণ্ড থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এই ধমনী দিয়ে ফুসফুসে যায়। ধমনীর প্রধান কাজ হচ্ছে হৃৎপিণ্ড থেকে সে রক্তটা কি করবে, সারা দেহে বাহিত করবে। এখন ধমনীর মধ্যে আবার ফুসফুসীয় ধমনী যেটা আছে সেটা হচ্ছে মানে হৃৎপিণ্ড থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত মানে রক্ত সে ফুসফুসে নিয়ে যায়
এবং এই ফুসফুসীয় ধমনী ছাড়া বাকি যেসব ধমনী আছে সেটা হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে। ধমনীর প্রাচীর কিরকম হয় সেটা হচ্ছে পুরু ও স্থিতিস্থাপক। এর নালীপথ সরু, এটার মধ্যে কোনো কপাটিকা থাকে না, এবং হৃৎপিণ্ডের প্রত্যেকটি সংকোচন ও প্রসারণের সময় সারা দেহে এসব মানে সারা দেহের যে সব ধমনীতে রক্ত প্রবাহিত হয় তখন ধমনী গাত্র প্রসারিত বা সংকুচিত হয়। ধমনীর এই স্ফীতি এবং সংকোচনকে নাড়ী স্পন্দন বলে। এই ধমনীর যে স্ফীতি এবং সংকোচন হচ্ছে তার মাধ্যমে আমরা ইনশিওর করছি যে আমাদের রক্ত প্রবাহটা চলমান আছে। তো এটা যখন আমরা ফিল করতে পারি তখন আমরা আর কি এটাকে বলতেছি যে আমরা নাড়ী স্পন্দন পাচ্ছি, এবং ধমনীর ভিতর রক্ত প্রবাহ, ধমনী গাত্রের সংকোচন প্রসারণ এবং স্থিতিস্থাপকতা নাড়ী স্পন্দনের হচ্ছে প্রধান কারণ। হাতের কবজির ধমনীর উপর হাত রেখে তোমরা সাধারণত এই নাড়ী স্পন্দনটা অনুভব করতে পারো। এর যে মানে প্রাচীর, পুরু স্থিতিস্থাপক, এর হচ্ছে নালীপথ সরু, এগুলো হচ্ছে তোমরা চিত্রটাতে আমি আবার ব্যাক করব, সেখানে আবার তোমাদের দেখিয়ে দিব। এরপরে আমরা একটু শিরা নিয়ে আলোচনা করি। শিরা হচ্ছে, আমি তোমাদের ধমনী শিরা এগুলো বলার আগে বলছিলাম যে একটা জিনিস মনে রাখবা, যে রক্তনালীর ভেতর হৃৎপিণ্ড থেকে সারা দেহে রক্ত যাচ্ছে সেটা মূলত কি, আবার সারা দেহ থেকে হৃৎপিণ্ডতে আসতেছে সেটা কি। সো প্রথমত হৃৎপিণ্ড থেকে যখন সারা দেহে রক্তবাহিত হচ্ছে সেটা হচ্ছে ধমনী। এর অপোজিট হচ্ছে আবার শরীরের বিভিন্ন অংশ থেকে যেসব নালী দিয়ে রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসতেছে সেটা হচ্ছে শিরা। ফুসফুস ফুসফুস থেকে হৃৎপিণ্ডে আসা শিরাটি ছাড়া অন্য সব শিরা হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে হৃৎপিণ্ডে নিয়ে যায়। ধমনীর বেলায় কি হইতো, ধমনীর বেলায় হচ্ছে ফুসফুসীয় ধমনী ছাড়া অন্য সব ধমনী হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করত, এবং ফুসফুসীয় ধমনী হচ্ছে হৃৎপিণ্ড থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে নিয়ে যেত। আর শিরার ক্ষেত্রে কি হচ্ছে, শিরার ক্ষেত্রে এই ফুসফুস থেকে হৃৎপিণ্ডে আসা যে শিরাটা রয়েছে এইটা ছাড়া অন্য সব শিরা হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে হৃৎপিণ্ডে নিয়ে আসে। শুধু ফুসফুসীয় শিরা অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুস থেকে মানে হৃৎপিণ্ডে পৌঁছে দেয়, এবং ধমনীর মতোই শিরাও সারা দেহে ছড়িয়ে পড়ে, ছড়িয়ে থাকে আর কি। শিরাগুলো শরীরের বিভিন্ন স্থানের কৈশিক নালী থেকে আরম্ভ হয়। শিরাগুলোর স্টার্টিং পয়েন্ট হচ্ছে কৈশিক নালী, এবং অসংখ্য কৈশিক নালী একত্র হয়ে যথাক্রমে সূক্ষ্ম শিরা, উপশিরা এবং সবশেষে মহাশিরায় পরিণত হয়, এবং পরিণত হওয়ার পরে হৃৎপিণ্ডে ফিরে আসে। শরীর শিরার প্রাচীরও কিন্তু ধমনীর মতো তিনটা স্তর বিশিষ্ট। এদের নালীপথ একটু চওড়া এবং সেখানে একটা কপাটিকা থাকে। এদের প্রাচীর কম পুরু, কম স্থিতিস্থাপক এবং কম পেশিময়। এরপরে আমরা আলোচনা করব হলো কৈশিক জালিকা নিয়ে। পেশিতন্তুতে চুলের মতো অতি সূক্ষ্ম রক্তনালী দেখা যায়, একে কৈশিক জালিকা বা কৈশিক নালী বলা হয়। এগুলো একদিকে ক্ষুদ্রতম ধমনী এবং অন্যদিকে ক্ষুদ্রতম শিরার মধ্যে সংযোগ সাধন করে থাকে। ফলে ধমনী শাখা প্রশাখায় বিভক্ত হয়ে ক্রমে ক্রমে সূক্ষ্ম হতে সূক্ষ্মতর কৈশিক নালীতে পরিণত হয় এবং প্রত্যেকটি কোষকে পরিবেষ্টন করে রাখে। এদের প্রাচীর অত্যন্ত পাতলা হয়ে থাকে, এবং এই পাতলা প্রাচীর ভেদ করে রক্তে দ্রবীভূত সব বস্তু ব্যাপন প্রক্রিয়া কোষে প্রবেশ করতে পারে। ব্যাপন প্রক্রিয়া সম্পর্কে তোমাদের ধারণা থাকার কথা, তারপর আমি একটু বলে দেই যে ব্যাপন মানে কি। ব্যাপন মানে হচ্ছে ছড়িয়ে পড়া। যেমন ধরো যে কোনো একটা গ্লাসের মধ্যে, এক গ্লাস স্বচ্ছ পানির মধ্যে তুমি এক ড্রপ কোনো একটা রং ছেড়ে দিলে এই রংটা হচ্ছে পুরো গ্লাসের স্বচ্ছ পানির সাথে মিশে গেল বা ছড়িয়ে পড়লো, এটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। অথবা তুমি আহ
দেখতে পারো যে একটা সেন্টের বোতল বা পারফিউমের বোতল তুমি প্রেস করছো, সেই সূক্ষ্ম কণাগুলো আহ, ছড়িয়ে পড়ে তোমার সারা রুমে হচ্ছে সুগন্ধ ছড়িয়ে পড়ছে, এটাও ব্যাপন প্রক্রিয়া বলতে পারো। আবার ধরো তোমার বাসায় এখন যেহেতু গরমকাল, তোমাদের বাসায় কোনো পাকা ফল বা যদি বলি কাঁঠাল, এটা পেকে গিয়েছে, পেকে যাওয়ার পরে একটা খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ে, এই যে ছড়িয়ে পড়ার যে বিষয়টা, এটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। এবং এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এই পাতলা প্রাচীর ভেদ করে রক্তে দ্রবীভূত সব বস্তু ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কোষের মধ্যে প্রবেশ করতে পারে। আমরা মস্তিষ্ক নিয়ে আলোচনা করেছি, এর বিভিন্ন ক্রিয়া নিয়ে আলোচনা করেছি, এরপর রক্ত নিয়ে আলোচনা করেছি। রক্তের মধ্যে কিন্তু বারবার একটা কথা রিপিটেড হচ্ছিল, সেটা হচ্ছে হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ছে, আবার সারা দেহ থেকে হৃৎপিণ্ডে চলে আসছে। তো এই যে আমরা এতবার করে হৃৎপিণ্ডের কথা বলছি, এখন তো তাহলে আমাদের হৃৎপিণ্ডের গঠন এবং কাজ সম্পর্কে একটু জানা দরকার। তো তাহলে আমরা এখন হৃৎপিণ্ডের গঠন ও কাজ নিয়ে এখন আলোচনা করি। হৃৎপিণ্ডের গঠন কিরকম, ও সরি, আমি তো তোমাদের এই যে রক্তের যে চিত্রটা একটু দেখাতে চেয়েছিলাম সেটা তো ভুলেই গেছি। এই যে যে রক্তের যে চিত্র, যে বিভিন্ন ধরনের রক্তবাহিকা এখানে তিন ধরনের দেখলাম: ধমনী, কৈশিক জালিকা এবং শিরা। ধমনীর তিনটা পার্ট দেখেছিলাম আমরা, তিনটা অংশে বিভক্ত। শিরারও সেরকমই। তো এই যে এখানে তোমরা এই অংশটা দেখতে পাচ্ছ আমার পার্সন, হ্যাঁ, লুমেন, এটা হচ্ছে মূলত শিরা এবং ধমনী উভয়েরই আছে। এরপরে এইটা যেটা এটা হচ্ছে টিউনিকা ইন্টারনা। এর পরের যে পোর্শনটা এটা হচ্ছে টিউনিকা মিডিয়া, এবং এর পরের স্তরটা হচ্ছে টিউনিকা এক্সটার্না। কৈশিক জালিকা এবং আহ, মানে এটা হচ্ছে ধমনী এবং শিরার মধ্যে, যেটা আমি তোমাদেরকে অলরেডি বললাম যে এর প্রাচীরগুলো অত্যন্ত পাতলা হয় এবং আহ মানে ক্ষুদ্রতম ধমনী এবং শিরার মধ্যে এগুলো সংযোগ সাধন করে থাকে, ফলে এগুলো বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়। এই যে চিত্রটার মধ্যে তোমরা সেটা দেখতে পারতেছো, এবং সূক্ষ্ম সূক্ষ্ম কৈশিক নালীতে এগুলো পরিণত হয়। ওকে, তাহলে আমরা এখন আবার হৃৎপিণ্ডের গঠন এবং কাজের মধ্যে ব্যাক আসি। হৃৎপিণ্ডের গঠন কিরকম? হৃৎপিণ্ড হচ্ছে বক্ষ গহ্বরের বাম দিকে দুই ফুসফুসের মাঝখানে অবস্থিত। এটা ত্রিকোণাকার ফাঁপা অঙ্গ। এটি হৃৎপেশি নামক এক ধরনের বিশেষ অনৈচ্ছিক পেশি দিয়ে গঠিত। আমি তোমাদের যখন মস্তিষ্ক পড়াচ্ছিলাম সেখানে কিন্তু বারবার একটা কথা বলেছি, ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশি, তার মধ্যে হৃৎপেশি হচ্ছে অনৈচ্ছিক পেশি, কারণ হচ্ছে আমরা চাইলে এটাকে এর স্বাভাবিক কার্যকলাপকে আমাদের নিজ ইচ্ছায় কন্ট্রোল করতে পারি না। সো এটা হচ্ছে অনৈচ্ছিক পেশি দিয়ে গঠিত, যার ফলেই আমরা কিনা পারি না। এবং এটার মধ্যে যে পেশিটা রয়েছে সেটা হচ্ছে হৃৎপেশি, আহ মানে নামে একে আখ্যায়িত করা হয়। হৃৎপিণ্ডের ভেতরের স্তর ফাঁপা এবং এটি চার প্রকোষ্ঠ বিশিষ্ট। এখানে তোমরা দুইটা জিনিস একটু গুলিয়ে ফেলো, সেটা হচ্ছে যে ফুসফুস কিন্তু একটা মানে তার আকারটা যদি আমরা চিন্তা করি সেটা কিন্তু ত্রিকোণাকার। তার মানে এই না যে এটা তিনটা স্তরে বিভক্ত, এটা কিন্তু ত্রিকোণাকার একটা ফাঁপা অঙ্গ, যেটা কিনা দেখতে এরকম মনে হয়, কিন্তু এর ভেতরের মধ্যে আবার এটা চার প্রকোষ্ঠে বিভক্ত। এবং এর ভিতরের অংশটা হচ্ছে ফাঁকা, মানে সরি ফাঁপা। তো উপরের প্রকোষ্ঠ দুটি নিচের দুটির চেয়ে আকারে একটু ছোট হয়, উপরের দুটো ছোট, নিচের দুটো একটু বড় হয় তুলনামূলক, এবং প্রকোষ্ঠ দুটিকে ডান এবং বাম অলিন্দ বা রাইট অর লেফট অ্যাট্রিয়াম, এবং নিচের প্রকোষ্ঠ দুটিকে ডান এবং বাম নিলয় বা রাইট অ্যান্ড লেফট ভেন্ট্রিকল বলে।
হৃৎপিণ্ডের উভয় অলিন্দ এবং নিলয়ের মাঝে এবং নিলয় ও ধমনীগুলোর মাঝে যে ছিদ্রপথ আছে তা খোলা বা বন্ধ করার জন্য এক ধরনের ভালভ বা কপাটিকা থাকে। এদের আকৃতির ফলে এরা কেবল একদিকে খুলতে পারে, এই কারণে পাম্প করা রক্ত উল্টা দিকে ফিরে আসতে পারে না। আমাদের হৃৎপিণ্ডকে তোমরা অনেকেই শুনেছো না, পাম্প মেশিনের সাথে তুলনা করা হয়। তো এই যে রক্তটাকে সে পাম্প করছে, একটা রক্তকে সে পরিশোধিত করছে, পাম্প করে তার হৃৎপিণ্ড থেকে পাস করে দিচ্ছে, সেইটার মধ্যে যে মানে নালীগুলো দিয়ে বা ছিদ্রপথ দিয়ে এগুলো পাস হচ্ছে, তার মধ্যে এমন একটা ধরনের দরজা আছে, যেই দরজা দিয়ে ধরো তুমি একবার বের হয়ে গেলে আর ফেরত আসতে পারবে না, আর সেই রুমে প্রবেশ করতে পারবে না। তো এই ধরনেরই এক ধরনের দরজা বা এক ধরনের ভালভ আছে, যেটাকে কপাটিকা বলা হয়। এবং এর আকৃতির কারণেই কিন্তু এরা কেবল একদিকেই খুলতে পারে, যে কারণে পাম্প করা রক্ত হচ্ছে উল্টা দিকে ফিরে আসতে পারে না। হৃৎপিণ্ডের মধ্যে রক্ত চলাচল পদ্ধতি নিয়ে এখন আমরা আলোচনা করব, যে কিভাবে এই রক্তটা চলাচল করছে। হৃৎপিণ্ডের অলিন্দ দুটি প্রসারিত হলে বিভিন্ন অংশে রক্ত এসে হৃৎপিণ্ডে প্রবেশ করে। তার আগে আমি আরেকটা কথা বলে নিই, হৃৎপিণ্ডের গঠনের মধ্যে তোমরা গঠনটা যখন পড়বে এভাবে গদ বাঁধা না পড়ে একটু চিত্র এঁকে বা একটু কল্পনা করে নিবে যে আসলে আমি জানি যে আমার উপরের যে অংশ দুটো আছে ডান এবং বাম অলিন্দ, এবং নিচে আছে ডান বাম নিলয়, এগুলো যেহেতু একটু ছোট বড় এভাবে আমি একটু এঁকে এঁকে মনে রাখার চেষ্টা করি। এই কাজটা তোমরা একটু বাসায় করবে, তাহলে হৃৎপিণ্ডের গঠন সম্পর্কে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। এরপরে যখন এই গঠনটা তোমরা বুঝে যাবে, এরপরে রক্ত সঞ্চালন পদ্ধতিটা তোমাদের কাছে একটু ইজি লাগবে। যে যখন এর অলিন্দ, আমি যে মানে গঠনের মধ্যে অলিন্দ কথাটা বললাম, এটা যদি তোমরা ঠিক মতো না বুঝো তাহলে তো এটা বুঝবা না যে কিভাবে প্রসারিত হলে শরীরের বিভিন্ন অংশে রক্ত আহ, যাচ্ছে, বা অলিন্দ প্রসারণ বলতে আসলে কোন পোর্শনটাকে বোঝাচ্ছে। তো গঠনটা একটু গুরুত্ব সহকারে বুঝতে হবে। হৃৎপিণ্ডের অলিন্দ দুটি প্রসারিত হলে শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত এসে হৃৎপিণ্ডে প্রবেশ করে। কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরার ভেতর দিয়ে অলিন্দে প্রবেশ করে, এবং অক্সিজেন যুক্ত রক্ত দুইটি ফুসফুসীয় বা পালমোনারি শিরার ভেতর দিয়ে বাম অলিন্দে প্রবেশ করে। কোনটা কোথায় প্রবেশ করে বুঝতেছো তো? যে কার্বন ডাই অক্সাইড যুক্ত যে রক্তটা আছে সেটা হচ্ছে ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরার ভেতর দিয়ে ডান অলিন্দে যাচ্ছে, ডান দিকে, এবং অক্সিজেন যুক্ত যে রক্তটা আছে সেটা ফুসফুসীয় বা পালমোনারি শিরার ভেতর দিয়ে বাম অলিন্দের মধ্যে প্রবেশ করতেছে। এরপরে উপরের অলিন্দ দুটি সংকোচন হলে নিচে নিলয় দুটি প্রসারিত হয়। মানে আহ আমরা হচ্ছে অনেক সময় প্রেসার মেশিনের যে পাম্পের অংশটা আছে এটার কথা যদি একটু ইমাজিন করি, বা এটা কিভাবে কাজ করতেছে সেটা যদি একটু ডিপলি বোঝার চেষ্টা করি, যে আসলে যখন আমার উপরের অলিন্দ দুটাকে আমি চাপ দিয়ে সংকোচন করে ফেলতেছি, নিচের দুইটা কিন্তু তখন সাথে সাথে তার প্রেসারটা এসে সে প্রসারিত হয়ে যাচ্ছে। তখন ডান অলিন্দ এবং নিলয়ের মধ্যে একটা ছিদ্রপথ আছে, সেই ভালভটা সেই প্রেসারের ফলে খুলে যায়, এবং ডান অলিন্দ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান নিলয়ের মধ্যে প্রবেশ করে। এই যে এখানে চিত্র দেখলে তোমরা বুঝতে পারবা, আমি চিত্রটাতে আসতেছি। তার আগে এখানে মানে কাজটা আসলে কি হচ্ছে, পদ্ধতিটা কি, আমি এটা একটু বলে নেই। আবার ঠিক একই সময়ে কি হয়, একই সময়ে বাম অলিন্দ থেকে বাম নিলয়ের ছিদ্র পথের ভাগ খুলে যায়, তখন বাম অলিন্দ থেকে অক্সিজেন যুক্ত রক্ত বাম নিলয়ে প্রবেশ করে, এবং এর পরপরই কপাটিকা দিয়ে মানে কপাটিকা দিয়ে বন্ধ হয়ে যায়, তখন নিলয় থেকে রক্ত আর অলিন্দে প্রবেশ করতে পারে না। যখন নিলয় দুটি সংকুচিত হয় তখন রক্ত পরিশোধিত করার জন্য ডান নিলয় থেকে
কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনির মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে এবং ঠিক একই সময়ে বাম নিলয় থেকে অক্সিজেন যুক্ত রক্ত মহাধমনির মাধ্যমে সারা দেহে প্রবাহিত হয় এবং উভয় ধমনির কপাটিকাগুলো বন্ধ হয়ে যায়। তো এখানে এগুলোকে সিস্টোল ডায়াস্টোল বলতেছে, এটা আমি আসতেছি। তার আগে এই রক্ত সঞ্চালন পদ্ধতিটা আমি তোমাদের সাথে একটু আলোচনা করি। এখানে ঊর্ধ্ব মহাশিরা, তারপরে হচ্ছে ডান অলিন্দ, বাম অলিন্দ, বাম নিলয়, ডান নিলয়, এই যে চার প্রকোষ্ঠ বিশিষ্ট না, আমরা এটাকে চার ভাগে বিভক্ত করে নেই। উপরেরটা হচ্ছে ডান অলিন্দ এবং আহ বাম অলিন্দ, এরপরে হচ্ছে ডান নিলয়, বাম নিলয়। এটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, তারপরে মহাধমনির মাধ্যমে রক্ত প্রবাহিত হচ্ছে এবং এইটা হচ্ছে ফুসফুসীয় ধমনী, এটা হচ্ছে ফুসফুসীয় শিরা এবং এটা হচ্ছে নিম্ন মহাশিরা। এখানে যে একই সাথে অক্সিজেন যুক্ত রক্ত এবং কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত একই সাথে যে পাসের বিষয়টা দেখানো হয়েছে, এটা তোমাদের কাছে একটু কমপ্লেক্স লাগতে পারে। তোমরা একটা কাজ করবে যে বইটার চিত্রটার সাথে এই যে ব্যাখ্যাটা রয়েছে এটা একটু মিলিয়ে পড়ে মানে বোঝার চেষ্টা করবে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে। এবং এই প্রথমত এই যে ডান দিকে যে চিত্রটা দেখতে পাচ্ছ, এখানে খুবই সহজ ভাবে ধমনী শিরা, তারপর হচ্ছে মহাধমনী, ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা এটা বোঝানো হয়েছে। এবং এইটার পরে যখন তোমরা ডিটেইলে এর মানে পাসিংটা পড়বা, তখন হচ্ছে এই চিত্রের সাথে ব্যাখ্যাটা একটু মিলিয়ে পড়লে আশা করি তোমরা বুঝতে পারবে। ক্লাসটা একটু লেন্দি হয়ে যাচ্ছে, এজন্য আমি আর এটাতে গেলাম না। তো এরপরে হচ্ছে হৃৎপিণ্ডের আসলে যে রক্ত সঞ্চালনের ধাপগুলো রয়েছে সেটা এখানে দেখানো হয়েছে। যে প্রথমত কি হয় যে অলিন্দের ডায়াস্টল হয়, সেখান থেকে অলিন্দের প্রসারণ, এরপরে অলিন্দের সংকোচন, তাহলে হবে নিলয়ের প্রসারণ, এবং অলিন্দের সিস্টল বলা হয় এটাকে। এরপরে হচ্ছে নিলয়ের সংকোচন হয়, যেটাকে নিলয়ের সিস্টল বলা হয়। নিলয়ের যখন প্রসারণ করা হয় এটাকে নিলয়ের ডায়াস্টল বলা হয়। এখানে এটা একটা চিত্রের মাধ্যমে এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই কখন সংকোচনের ফলে মানে একটা সংকোচনের ফলে আরেকটার প্রসারণ হচ্ছে, এটা তোমরা ইতিমধ্যে এর আগে জানলা আর কি। তো এখন এই অলিন্দের প্রসারণের ফলে যে যে এরকম লাগে আর কি আমাদের হৃৎপিণ্ডকে দেখতে, এই চিত্রটা এখানে দেয়া হয়েছে। তারপর প্রসারণের ফলে কিরকম হয়, একই সাথে আবার সংকোচন প্রসারণের ফলে কিরকম হয়, এগুলো কয়েকটা ধাপ আকারে তোমাদেরকে দেখানো হয়েছে। তো এখন আমরা জানবো আসলে মূলত যে এই হৃৎপিণ্ডের কাজটা কি। হৃৎপিণ্ডের মানে রক্ত সংবহন তন্ত্রের কিন্তু প্রধান অঙ্গই হচ্ছে হৃৎপিণ্ড। এর সাহায্যে সংবহনতন্ত্রের রক্ত প্রবাহ সচল থাকে। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলো সম্পূর্ণ বিভক্ত থাকায় এখানে অক্সিজেন যুক্ত এবং অক্সিজেন বিহীন রক্তের কোনো সংমিশ্রণ ঘটে না। এই যে আমরা চারটা প্রকোষ্ঠ দেখলাম, এটা কিন্তু সম্পূর্ণ এক মানে বিভক্ত অবস্থায় থাকে, যার ফলে হয় কি অক্সিজেন যুক্ত রক্ত এবং অক্সিজেন বিহীন রক্ত বা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তের কোনো সংমিশ্রণ ঘটে না। রক্ত সংবহন তন্ত্রের কয়েকটি রোগ নিয়ে এখন আমরা আলোচনা করব। তার মধ্যে একটা হচ্ছে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার। হৃদরোগ এবং স্ট্রোকের অন্যতম প্রধান কারণ হলো উচ্চ রক্তচাপ। রক্ত চলাচলের সময় রক্তনালী গাত্রে যে চাপ সৃষ্টি হয় তাকে মূলত রক্তচাপ বলা হয়। আর স্বাভাবিকের চেয়ে বেশি রক্তচাপকে উচ্চ রক্তচাপ বলা হয়। একজন পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে সাধারণত সিস্টোলিক চাপ হবে 120 মিলিমিটার পারদের নিচে এবং ডায়াস্টোলিক চাপ হবে 80 মিলিমিটার পারদের নিচে, মাত্রাকে কাঙ্ক্ষিত মাত্রা হিসেবে ধরা হয়। আর এই রক্তচাপ যখন মাত্রাতিরিক্ত হয়ে যায় তখনই আমরা তাকে উচ্চ রক্তচাপ বলে থাকি। আবার রক্ত সংবহতন্ত্রের আরেকটি রোগ হচ্ছে হার্ট অ্যাটাক।
যখন কারো হৃদযন্ত্রের কোনো অংশে রক্ত জমাট বাঁধার কারণে রক্ত প্রবাহটা বন্ধ হয়ে যাবে কিংবা বাধাগ্রস্ত হবে কোনোভাবে, তখন হৃৎপিণ্ডের কোষ কিংবা হৃৎপেশি সেটা হচ্ছে ক্ষতিগ্রস্ত হবে, এবং এর ফলে যে সমস্যাটার সৃষ্টি হবে এগুলোকেই আসলে হার্ট অ্যাটাক নামে ডাকা হয়। হৃৎপিণ্ড রক্তের মাধ্যমে অক্সিজেন এবং খাবারের সার বস্তু অর্থাৎ পুষ্টিকর যে পদার্থগুলো রয়েছে সেগুলো কি করে রক্তনালীর মধ্য দিয়ে দেহের বিভিন্ন স্থানের মধ্যে পৌঁছে দেয়। নিজের কাজ সঠিকভাবে করার জন্য, অর্থাৎ তার হৃৎপেশির অক্সিজেন এবং পুষ্টি অর্জনের জন্য হৃৎপিণ্ডের তিনটি প্রধান রক্তনালী থাকে। এগুলোর মধ্যে অনেক সময় চর্বি জমে রক্ত চলাচল ব্যাঘাত সৃষ্টি করে, ফলে প্রাণঘাতী রোগ হার্ট অ্যাটাক হয়। অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস যেমন অধিক তেলযুক্ত খাবার, অলস জীবনযাপন এবং শারীরিক পরিশ্রম না করার ফলে এই রোগ দেখা দেয়। সো আমরা খুবই দেখি যে এটা কমন, যখন একটা অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস বা তেলযুক্ত খাবার খাওয়া হয় স্বাভাবিকভাবেই দেহের চর্বির পরিমাণটা বেড়ে যায়, এবং এইটা ইফেক্ট করা হচ্ছে আমাদের যে মানে হৃৎপেশির মধ্যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এবং পুষ্টি অর্জনের জন্য যে হৃৎপিণ্ডের তিনটা প্রধান রক্তনালী থাকে এটার মধ্যে এই চর্বিটা আসলে জমে যায়, ফলে খুব স্বাভাবিকভাবে এখানে স্বাভাবিক রক্ত চলাচলটা হয় না বা ব্যাঘাত সৃষ্টি হয়, ফলে কিন্তু আলটিমেটলি হার্ট অ্যাটাকের মতো সমস্যার সৃষ্টি হয়। তোমাদের যদি কোনো ধরনের কোনো মানে ডাউট থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো লেকচার ভিডিওটিতে মনোযোগ সহকারে থাকার জন্য। আজকের লেকচার ভিডিও এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।